হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে 14th মে, তার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। লেটেস্ট নিউজ, লেটেস্ট গুরুত্বপূর্ণ ঘটনা, সাম্প্রতিক ঘটনার উপর থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আজকের পর্বটিতে থাকছে। সো প্রতিদিনের এই পর্বটিতে যারা যুক্ত হচ্ছে সকলকে বলবো পর্বটিতে একটা করে লাইক করে ফেলো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সকলের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই পর্বটিকে শেয়ার করতে ভুলবে না। শুরু করছি আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। প্রথম প্রশ্ন স্ক্রিনে। সেন্ট স্টিফেন্স কলেজের প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে কে নিযুক্ত হলেন? সেন্ট স্টিফেন কলেজ এর প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হলেন সুসান ইলিয়াস। St. Stephen College named Professor Susan Elias as its first woman principal in its 145 years history. 145 বছরের সেন্ট স্টিফেন কলেজের পথ চলার ইতিহাসে প্রথম মহিলা অধ্যক্ষ বা প্রফেসর হিসাবে সম্প্রতিকালে যার নাম ঘোষণা করা হয়েছে তার নাম হলো সুসান এলিয়াস। ভারত সরকার সম্প্রতি সোনা ও রূপোর উপর আমদানি শুল্ক বাড়িয়ে কত শতাংশ করেছে? সম্প্রতিকালে আমরা যদি দেখি বেশ কয়েকটা জিনিস ব্যবহারের উপরে কিন্তু ব্যবহার কম করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা প্রেস কনফারেন্সে, একটা কনফারেন্সের মাধ্যমে তিনি বলেছিলেন এবং সেখানে সোনা কেনার উপরেও তিনি একটু লাঘব থাকতে বলেছিলেন। এবং সম্প্রতিকালে কি করা হলো, সোনা ও রূপার ইম্পোর্টের উপরে ট্যাক্স বা ট্যারিফ, ইম্পোর্ট একটা কিন্তু ট্যাক্স লাগানো হয়েছে। সেটা কত পার্সেন্ট? সঠিক উত্তর হচ্ছে 15%, অর্থাৎ 15%। দেখো, ইন্ডিয়া রাইজেস গোল্ড সিলভার ইম্পোর্ট ডিউটি টু 15%। আগে ছিল এটা 6%-এর কাছাকাছি, যেটাকে বাড়িয়ে 15% করে দেওয়া হয়েছে সম্প্রতিকালে। তো সোনা বা রূপোর দাম কিন্তু আপকামিং সময়ে বাড়তে চলেছে। এরপরের প্রশ্ন, সম্প্রতিকে রেকর্ড পঞ্চমবারের মতো পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারতবর্ষে আমরা যদি দেখি কিছু কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো হয় সেখানে কেন্দ্রের শাসন থাকে, সাধারণত বিধানসভাটাও থাকে না। বাট তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল এক্সেপশনাল যেখানে বিধানসভা আছে। একটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, জম্মু ও কাশ্মীর বিধানসভা, এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার সত্ত্বেও এখানে বিধানসভা আছে। আর একটা হচ্ছে দিল্লি এবং আরেকটা অবভিয়াসলি পুদুচেরি। ঠিক আছে, তো এই যে তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা সাধারণত মুখ্যমন্ত্রী বা বিধানসভা দেখতে পাই। তো সম্প্রতিকালে পুদুচেরিতে বিধানসভার ইলেকশন হলো এবং সেখানে জয়লাভ করে পঞ্চমবারের মতো যিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি এন রঙ্গস্বামী। আচ্ছা, জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি একটুখানি জেনে রাখো, ওমর আব্দুল্লাহ। ওমর আব্দুল্লাহ। আর দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছে রেখা পাত্র, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী। আর পুদুচেরির এন রঙ্গস্বামী। এবারে দেখো, অল ইন্ডিয়া এনআর কংগ্রেস লিডার এন রঙ্গস্বামী ওয়াজ sworn in as the chief minister of Puducherry today for a record fifth term। তো পঞ্চমবারের জন্য, টানা পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই এন রঙ্গস্বামী, যিনি অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের একজন নেতা। এটা একটা পলিটিক্যাল পার্টি যেটা পুদুচেরিতে সক্রিয়, সেই অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, এবং এটা একটা এনডিএ এর শরিক দল। ঠিক আছে, চলো এর পরবর্তী প্রশ্ন এটা স্ক্রিনে। সম্প্রতি প্রয়াত স্বপন সাধন বসু বা টুটু বসু পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত ফুটবল ক্লাবের দীর্ঘকালীন প্রধান ও সচিব ছিলেন? সম্প্রতি প্রয়াত হয়েছে স্বপন সাধন বসু, যাকে আমরা টুটু বসু নামেও চিনি। তো এই যে টুটু বসু, তিনি একটা ফুটবল ক্লাবের সচিব বা প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে। কোন ফুটবল ক্লাবের তিনি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাব, ভারতবর্ষের সব থেকে প্রাচীন ফুটবল ক্লাব। 1889 সালে স্থাপিত হয়েছিল এবং সেই ফুটবল ক্লাবের সচিব ছিলেন ইনি। দেখো,
ফরমার মোহনবাগান প্রেসিডেন্ট স্বপন সাধন বোস, যিনি এফেকশনেটলি নোন অ্যাজ টুটু বাবু, যিনি ভালোবেসে যাকে টুটু বাবু বলা হয়, তার ভালো নাম হচ্ছে স্বপন সাধন বোস। ইন কলকাতাস ময়দান ফুটবল সার্কেল, কলকাতার ময়দানে তিনি এই নামেই পরিচিত, টুটু বাবু বা টুটু বসু নামে বেশি পরিচিত। পাস্ট অ্যাওয়ে ফলোয়িং এ কার্ডিয়াক অ্যারেস্ট অ্যাট দ্য এজ অফ 79। তিনি 79 বছর বয়সে তার হৃৎপিণ্ডের যে খারাপ পরিস্থিতি বা হৃৎপিণ্ডের ব্লকের কারণে সম্প্রতিকালে, এক কথায় বলতে গেলে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে 79 বছর বয়সে কলকাতাতে। এরপরের প্রশ্ন, ভারতের নবগঠিত সাউথ কোস্ট রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের একটা নবগঠিত রেল জোন যেটার নাম সাউথ কোস্ট রেলওয়ে, এর সদর দপ্তর কোথায় নির্মাণ করা বা কোথায় স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম। সাউথ কোস্ট রেলওয়ে জোন নোটিফাইড আফটার এ ডেকেড, হেডকোয়ার্টার অ্যাট বিশাখাপত্তনম। 1 দশক পর সাউথ কোস্ট রেলওয়ে জোনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এবং তার রাজধানী তার হেডকোয়ার্টার বিশাখাপত্তনমে স্থাপন করার কথা বলা হলো। এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন সংস্থা ভারতীয় সামুদ্রিক বাণিজ্যের ঝুঁকি কমাতে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল লঞ্চ করেছে? সঠিক উত্তর হচ্ছে ডিএফএস। ডিএফএস লঞ্চেস ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল অফ ইউএসডি 1.5 বিলিয়ন। দেখো ডিএফএস মানে কি? ডিএফএস মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ডিএফএস বা ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস 1.5 বিলিয়ন মানে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলারের ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল চালু করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা আছে সেই উত্তেজনার প্রেক্ষাপটে এটা চালু করা হয়েছে। এই উত্তেজনার প্রেক্ষাপটে নিরবিচ্ছিন্ন সামুদ্রিক বীমা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে 1.4 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 12,980 কোটি টাকার একটি সার্বভৌম গ্যারান্টি প্রদান করা হয়েছে সম্প্রতিকালে এই তোমার হচ্ছে ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুলের মাধ্যমে। এরপরের প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সম্প্রতি কাকে ওমানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? ওমান হচ্ছে একটা মধ্যপ্রাচ্যের দেশ, আরব উপদ্বীপ অঞ্চলে অবস্থিত। ওমানের রাজধানীর নাম মাস্কাট, আর ওমানের মুদ্রার নাম হচ্ছে ওমানি রিয়াল। তো এবারে দেখো সম্প্রতিকালে কি বলা হলো, ওমানের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে, তার নাম প্রশান্ত পিসে। প্রশান্ত পিসে অ্যাপয়েন্টেড অ্যাজ নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু সালতানাত অফ ওমান। ওমানে কিন্তু সুলতানি চলে, তো সালতানাত অফ ওমান বা ওমানি সালতানাতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে প্রশান্ত পিসেকে নিযুক্ত করেছে ভারত। এরপরের প্রশ্ন, সম্প্রতি খবরে আসা ভ্যালি ফিভার মূলত ড্যাশ সংক্রমণের ফলে হয়? ভ্যালি ফিভার কিসের সংক্রমণ? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক নাকি প্রোটোজোয়া? সম্প্রতিকালে খবরের শিরোনামে এটা এসেছে ভারতের একজন বংশোদ্ভূত ব্যক্তি এই ভ্যালি ফিভারে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং তারপর থেকে এটা খবরে কিন্তু খুব দ্রুত ছড়িয়েছে। তো এই যে ভ্যালি ফিভার নামক সংক্রমণটা একটা ছত্রাক সংক্রমণ। দেখো, 37 years old Indian tech professional based in California died after battling valley fever। একজন আমাদের ভারতীয় 37 বছর বয়সে একজন ভারতীয় টেক প্রফেশনাল, একজন প্রযুক্তি কর্মকর্তা, যিনি ক্যালিফোর্নিয়াতে কাজ করতেন বা ক্যালিফোর্নিয়া বেসড একটা কোম্পানিতে কাজ করতেন, তিনি এই ভ্যালি ফিভারের সাথে লড়াই করতে করতে তিনি মারা গেছেন। এ রেয়ার ফাঙ্গাল ইনফেকশন দ্যাট ড্যামেজ হিজ লাং অ্যান্ড লেড দ্য রেসপিরেটরি ফেলিয়ার। তো তার যে লাং বা তার যে ফুসফুস আছে সেটাকে ড্যামেজ করে দিয়েছে। এটা একটা ছত্রাক ঘটিত ইনফেকশন, হ্যাঁ, বা ছত্রাক সংক্রমণ, যেটা তার শ্বাসযন্ত্রকে বিকল করে দিয়েছে এবং যার কারণে তার সম্প্রতিকালে মৃত্যু হয়েছে। এরপরের প্রশ্ন,
রাহুল দ্রাবিড় সম্প্রতি ইউরোপীয় টি-20 প্রিমিয়ার লিগে কোন দলের মালিকানা গ্রহণ করেছে? ইউরোপীয় টি-20 প্রিমিয়ার লিগ, ঠিক আছে, এই লিগটা প্রথমবার খেলা হবে 2026-এ। এর মধ্যে ছটি তোমার হচ্ছে ক্রিকেট টিম খেলতে চলেছে। ছটি ক্রিকেট টিম এখানে তোমরা দেখতে পারো। স্কটল্যান্ড থেকে এডেনবার্গ, ক্যাস্টলে রকার্স, তারপরে গ্লাসগো কসমিক, আইরিশ উলফস, ডাবলিন গার্ডিয়ান্স, তারপরে আমস্টারডাম ফ্লেমস, তারপরে রটারডাম ডকার্স, এইগুলো টিমগুলো কিন্তু খেলতে চলেছে। এই ছটা টিমকে নিয়ে হতে চলেছে ইউরোপীয় টি-20 প্রিমিয়ার লিগ। এবং এই প্রিমিয়ার লিগে ভারতের প্রাক্তন কোচ, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়, তিনি যে ক্রিকেট টিমের মালিকানা গ্রহণ করেছেন সেটা হলো ডাবলিন গার্ডিয়ান্স, যেটা আয়ারল্যান্ড বেস একটা ক্রিকেট টিম, ঠিক আছে। দেখো, রাহুল দ্রাবিড় হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যাজ দ্য ওনার অফ দ্য ডাবলিন গার্ডিয়ান্স, এ ফ্র্যাঞ্চাইজিস ইন দ্য আপকামিং ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ, ইটিপিএল বলা হচ্ছে। ইটিপিএলটা তাহলে প্রথম সিজন কবে খেলা হবে? 2026 থেকে এটার সূচনা হচ্ছে, এই বছর থেকে এটার সূচনা হচ্ছে। তো নেক্সট প্রশ্ন, সম্প্রতিকে রেকর্ড সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন? টানা সপ্তমবারের মতো, সেভেন্থ টাইমের মতো উগান্ডার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন ইয়োওয়েরি মুসেভেনি। প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি সন ইন ফর হিস্টোরিক 7 টার্ম ইন উগান্ডা। তো টানা সপ্তমবারের জন্য তিনি সেখানকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। দেখো, উগান্ডা দেশটা একটা আফ্রিকান দেশ, আফ্রিকান কান্ট্রি। এর রাজধানী হচ্ছে কাম্পালা এবং এদের মুদ্রার নাম উগান্ডান শিলিং। শিলিং মুদ্রা, রাজধানী কাম্পালা। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা আজকের জিকে প্রশ্নে আসি। বর্তমানে টিডব্লিউএস একাডেমিতে বিভিন্ন ব্যাচ চলছে অনগোয়িং। যারা অ্যাডমিশন নিতে চাও, যাদের বেসিক ক্লিয়ার নেই, আমি অবশ্যই সকলকে রিকমেন্ড করব এই ব্যাচগুলো। তুমি যে কোনো ব্যাচে, যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অনেকে বলবে স্যার আমি সব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ, তো আমি কোন ব্যাচে যুক্ত হবে? তুমি যুক্ত হবে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যেটা সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা একটা ব্যাচ থেকে নিতে পারো। ওকে, আপকামিং পিএসসি মিসলেনিয়াস, রেল ফাউন্ডেশন, ডব্লিউপিকেপি, এএনএম, জিএনএম, আপার প্রাইমারি সহ বিভিন্ন ব্যাচ এখানে অনগোয়িং চলছে। চলো আমরা চলে যাই আজকে সরাসরি জিকে প্রশ্নে। প্রথম জিকে স্ক্রিনে, অলকনন্দা এবং নন্দাকিনী নদীর মিলনস্থল কোন প্রয়াগে অবস্থিত? আমি এখানে কয়েকটা প্রয়াগের নাম লিখছি, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ এবং আরেকটার হচ্ছে বিষ্ণু প্রয়াগ। এই প্রয়াগগুলোকে বলা হয়ে থাকে বিষ্ণু প্রয়াগ। এগুলোকে বলা হয়ে থাকে, ডেয়ারি স্টুডেন্টস, কি জানো? এগুলোকে বলা হয়ে থাকে পঞ্চপ্রয়াগ। এই সবগুলোকে একত্রে কি বলা হয়? পঞ্চপ্রয়াগ। 5টি পবিত্র স্থল, যেখানে 5টি বিভিন্ন নদী একে অপরের সাথে মিলিত হয়েছে। বেশিরভাগ নদী অলকনন্দার সাথে মিলিত হয়েছে। যেমন নন্দাকিনী হচ্ছে নন্দপ্রয়াগ এবং অলকনন্দা এবং নন্দাকিনীর মিলন স্থলকে বলা হচ্ছে নন্দপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ কাকে বলে? অলকনন্দা এবং ধৌলি গঙ্গা, এই দুটি নদীর মিলনকে একত্রে বলা হয়, যেখানে মিলিত হচ্ছে সেটাকে আমরা বিষ্ণুপ্রয়াগ বলছি। কর্ণপ্রয়াগ কাকে বলে? অলকনন্দা এবং পিন্ডারি নদীর মিলন স্থলকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ কাকে বলে? অলকনন্দা এবং তার সাথে যখন মিলিত হবে ডিয়ার স্টুডেন্টস মন্দাকিনী, তখন এই নদীটাকে বলবো আমরা রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ, যেখান থেকে গঙ্গা নদীর নাম হয়েছে, গঙ্গা নদীটা অলকনন্দা এবং ডিয়ার স্টুডেন্টস যেটা গঙ্গা নদীর উৎসস্থলের নাম ভাগীরথী, সেই দুটির মিলিত হচ্ছে, তখন এটা যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি?
সেটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। তো এই পাঁচটাকে একত্রে আমরা বলি পঞ্চপ্রয়াগ। উত্তরাখণ্ডে সবগুলোই অবস্থিত আছে এবং ভেরি ইম্পর্টেন্ট এগুলি থেকে যে কোনো, বিশেষ করে রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ থেকে প্রশ্ন বেশি দিয়ে থাকে পরীক্ষায়। হ্যাঁ, সি হর্সের বৈজ্ঞানিক গণনাম কি? মানে সি হর্স, এই প্রাণীটাকে সি হর্স বলা হয় বা সমুদ্র ঘোড়া বলা হয়। সমুদ্র ঘোড়া বা সি হর্স, এই যে প্রাণীটা আছে এই প্রাণীর বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক নাম কি? হিপোক্যাম্পাস বলা হয় এই প্রাণীটিকে, হিপোক্যাম্পাস। ভারতে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? ইক্ষু বলতে এখানে আখের কথা বলা হচ্ছে, ঠিক আছে, আখ উৎপাদন। আখ উৎপাদনে প্রথম কোন রাজ্য ভারতবর্ষের মধ্যে? সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে রাইট অ্যান্সার অপশন ডি হবে। ইউপি বা উত্তরপ্রদেশ ভারতে ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। 1 গ্রাম কার্বোহাইড্রেট দ্বারা উৎপাদিত শক্তির পরিমাণ কত? কার্বোহাইড্রেটে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, তো 1 গ্রাম কার্বোহাইড্রেট দ্বারা উৎপাদিত শক্তি, এনার্জি কত পরিমাণ? 1 গ্রাম কার্বোহাইড্রেট দ্বারা উৎপাদিত শক্তির পরিমাণ হচ্ছে 4.2 কিলো ক্যালোরি। কখনো কখনো এটা 4.3 কিলো ক্যালোরিও তোমরা অনেক জায়গাতে দেখবে লেখা আছে, বাট এটা 4.2 কিলো ক্যালোরি। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পেপারে এইভাবেই কিন্তু অপশন দেওয়া ছিল, তো আমরা এটাই উত্তর করব, 4.2 কিলো ক্যালোরি বা প্রায় 4 কিলো ক্যালোরির কাছাকাছি। বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি কে তৈরি করেছিলেন? নিউক্লিয়ার রিয়াক্টর, নিউক্লিয়ার যে পাওয়ারগুলো তৈরি হয় বা পারমাণবিক শক্তি যে তৈরি হয় সেটা যেখানে তৈরি হয় সেটাকে আমরা নিউক্লিয়ার রিয়াক্টর বলি। তো নিউক্লিয়ার রিয়াক্টর যেখানে তোমার রাসায়নিক বিক্রিয়াটা হয় পরমাণুর, সেইখানে পারমাণবিক চুল্লি, সেই চুল্লিটা প্রথম কে তৈরি করেছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন, রবার্ট জে ওপেনহাইমার, এনরিকো ফার্মি নাকি অটো হান? বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি বা রিয়াক্টর তৈরি করেছিলেন এনরিকো ফার্মি। চলো এখান থেকে ছোট্ট একটা তথ্য জেনে রাখো, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি বা নিউক্লিয়ার রিয়াক্টরের নাম কি? সেটা হচ্ছে অপ্সরা। ওকে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে এটা থেকে। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম তারাপুর। স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার, স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কত? ভারতের যে মূল ভূখণ্ড আছে, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, সেটার নাম কি? বলে ফেলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? সঠিক উত্তর হচ্ছে কন্যাকুমারী, তাই তো? তামিলনাড়ুতে আছে কন্যাকুমারী, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এখন এই কন্যাকুমারী যে পয়েন্টে আছে সেটা কত ডিগ্রি অক্ষাংশ? অ্যান্সার হচ্ছে 4 ডিগ্রি, তোমার 8 ডিগ্রি 4 মিনিট উত্তর বা 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা। একদমই উত্তর অক্ষরেখা হবে, কারণ ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, মানে অক্ষরেখার থেকে উত্তর দিকে অবস্থিত, দক্ষিণ অক্ষরেখা হবে না। এটা 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখায় ভারতের কন্যাকুমারী অবস্থিত বা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশটা অবস্থিত আছে। গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করেন? গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন যিনি, তিনি হলেন জয়দেব। ভারত অলিম্পিক গেমসে কোন খেলায় 8 বার স্বর্ণপদক জিতেছেন?
ভারত অলিম্পিক্সে 8বার স্বর্ণপদক জিতেছে একটা গেমসে। দেখো, ভারত 8বার স্বর্ণপদক জিতেছে কোন খেলাতে? হকি খেলাতে। অলিম্পিক হকিতে ভারত 8বার স্বর্ণপদক জিতেছে। প্রথম ভারত স্বর্ণপদক জিতেছিল 1928 সালে, আর সর্বশেষ বার জেতে ভারত অলিম্পিক হকিতে স্বর্ণপদক 1980 সালে। তো 1928 থেকে 1980 সালের মধ্যে ভারত 8বার অলিম্পিক হকিতে সোনা জিতেছিল। পৃথিবীর দীর্ঘতম ফাটল উপত্যকা বা গ্রেট রিফট ভ্যালি কোন মহাদেশে অবস্থিত আছে? বলে ফেলো। রিফট ভ্যালি মানে একটা ফাটল, ঠিক আছে, ফাটল বা গ্রস্ত উপত্যকা চুক্তির কারণে আমরা দেখবো এই ধরনের উপত্যকাগুলো তৈরি হয়, চুক্তি বা ফাটলের কারণে। পৃথিবীর দীর্ঘতম ফাটল বা রিফট ভ্যালি এটা কোন মহাদেশে আছে? অ্যান্সার হচ্ছে আফ্রিকা মহাদেশে এটা অবস্থিত আছে। এটা ভবিষ্যতে আফ্রিকা মহাদেশকে দুটি টুকরে বিভক্ত করে দিতে পারে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের বাড়ির কাজ দেয়া রইল। সিন্ধু সভ্যতার স্থানগুলির খনন কার্যে কোন পশুর শিলমোহর সবচেয়ে বেশি পাওয়া গেছে? বলো, কোন পশুর শিলমোহর সিন্ধু সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশনে সব থেকে বেশি পরিমাণে পাওয়া গেছে? ঘোড়া তো পাওয়াই যাবে না, কারণ তখন মানুষ ঘোড়ার ব্যবহার জানতোই না। হাতি, ষাঁড়, বাঘ। এখানে বাঘ বা হাতি হওয়ার সম্ভাবনা অনেক কম। অ্যান্সার হচ্ছে ষাঁড়, কুকুর, ভেড়া এইগুলো হওয়ার চান্স বেশি। তো এখানে ষাঁড় সঠিক উত্তর হবে। এছাড়া হরপ্পান সভ্যতায় একটা বিশেষ প্রাণী দেখতে পাওয়া যেত, একটা শিং বিশিষ্ট ইউনিকর্ন। ইউনিকর্ন এটারও খুব বেশি পরিমাণে ব্যবহার হয়েছে বিভিন্ন তোমার হচ্ছে শিলমোহরে, ঠিক আছে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে 2025 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দ কোনটি ছিল? অক্সফোর্ড ডিকশনারি প্রতি বছরে ওয়ার্ড অফ দ্য ইয়ার বার করে থাকে, একটা নতুন নতুন শব্দ। একটা সময় ছিল ব্রেন রুট, হ্যাঁ, তারপরে সম্প্রতিকালে একটা শব্দকে তোমার হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ওয়ার্ড অফ দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দের মর্যাদা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে রেজবেইট। দেখো, রেজবেইট হলো এমন এক অনলাইন কন্টেন্ট যা ইচ্ছাকৃতভাবে হতাশজনক, উস্কানিমূলক বা আপত্তিকর হওয়ার মাধ্যমে মানুষের মধ্যে রাগ, ক্ষোভ জাগানোর জন্য তৈরি করা হয়, এবং সাধারণ কোনো নির্দিষ্ট ওয়েব পেজ বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাফিক বা এঙ্গেজমেন্ট বাড়ানোর উদ্দেশ্যে এগুলো পোস্ট করা হয়। সাধারণত বিভিন্ন ব্যক্তিরা তোমার হচ্ছে নিজেদের ফায়দার জন্য তোমাকে ইউজ করতে পারে। এমন এমন কন্টেন্ট তারা ইচ্ছাকৃতভাবে, কোনো একটা জিনিস হয়নি বাট সেই জিনিসটা এমনভাবে বা হয়েছে ছোট্ট একটা জিনিস, সেই জিনিসটাকে এমনভাবে তোমার সামনে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করা হবে যার কারণে তুমি নিজে থেকে রেগে যাবে, হতাশা হবে, আপত্তি হবে তোমার নিজের মধ্যে। তো এটা কিন্তু তুমি করছো না, তোমার আবেগ, তোমার যে ব্রেন, সেটা কি হচ্ছে, সেটা অন্য কেউ কন্ট্রোল করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পোস্টের মাধ্যমে। এটাই হচ্ছে রেজ বাইট, বুঝেছো? মানে একবার ভেবে দেখো, তোমার কেউ একজন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা পোস্ট করলো যেটা দেখে তোমার রাগ হচ্ছে, তোমার ক্ষোভ হচ্ছে কোনো একজনের প্রতি, কোনো একটা কমিউনিটির প্রতি, কোনো একটা ক্ষেত্রের প্রতি। তো এটা কি তুমি করছো না, কেউ তোমাকে দিয়ে করাচ্ছে। এটাই হচ্ছে রেজ বাইট। এটা ছিল অক্সফোর্ড ডিকশনারি অনুসারে 2025 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার। ডাংখা লা গিরিপথ, ডঙ্কিয়া গিরিপথ ভারতে, যেটা ডঙ্কিয়া গিরিপথ নামেও পরিচিত, যেটাকে ডাংখালা গিরিপথ আমরা বলি, ভারতের কোন রাজ্যকে তিব্বত অঞ্চলের সাথে সংযুক্ত করে? ডাংখালা গিরিপথ বা ডঙ্কিয়া গিরিপথ এটা ভারতের সিকিমকে তিব্বতের সঙ্গে সংযুক্ত করে, অর্থাৎ এটা সিকিমে অবস্থিত। রানমালে লোকনৃত্যটি নাট্যটি মূলত ভারতের কোন রাজ্যের সংস্কৃতির সঙ্গে যুক্ত বা সাথে যুক্ত?
রানমালে একটা লোকনাট্য, এই লোকনাট্যটি ভারতের কোন রাজ্যের সংস্কৃতির সঙ্গে যুক্ত? গোয়া রাজ্যের একটা লোকনাট্য এটি। আধুনিক অলিম্পিক গেমসের সূচনা কবে এবং কোথায় হয়েছিল? আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়েছিল 1896 সালে গ্রিসের এথেন্সে। ওরাং জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওয়ান লাইনার টাইপের প্রশ্ন এগুলি, খুব দারুণ ইম্পর্টেন্ট। ওরাং জাতীয় উদ্যান কোথায় আছে? এটা আসাম রাজ্যে অবস্থিত আছে। বিয়াস নদীর উৎপত্তি কোথায়? বিয়াস এটা একটা সিন্ধু নদী অববাহিকার নদী, সিন্ধু নদী অববাহিকার একটা ট্রিবিউটারি বিয়াস নদী। এবং বিয়াস নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মানস সরোবর হ্রদ, রোহটাং পাস, গঙ্গোত্রী হিমাবহ নাকি যমুনেত্রী? গঙ্গোত্রী থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, এখান থেকে কখনোই বিয়াস নদীর উৎপত্তি নয়। যমুনেত্রী থেকে যমুনার উৎপত্তি হয়েছে। মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদী, শতদ্রু নদী। তো এটা উত্তর হবে না, অ্যান্সার হচ্ছে রোহটাং পাস। এখান থেকে বিয়াস নদীর উৎপত্তি হয়েছে বিয়াস কুণ্ড বলে একটা জায়গা থেকে। এটার উৎস কোথায়? উৎস যেখানে হয়েছে সেই স্থানটাকে বলা হয় বিয়াস কুণ্ড, যেটা রোহটাং পাসে অবস্থিত। ভারতীয় কোস্ট গার্ডের জন্য নির্মিত প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজটির নাম কি? এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, রিভিশন করছি কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে। ভারতীয় কোস্ট গার্ডের জন্য নির্মিত প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজটির নাম কি? সমুদ্র প্রহরী, সমুদ্র প্রতাপ, সমুদ্র বিগ্রহ, সমুদ্র সজাগ। সঠিক উত্তর হবে সমুদ্র প্রতাপ। তাজমহল কত খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? তাজমহল কোথায় অবস্থিত আছে? আগ্রাতে অবস্থিত আছে, উত্তরপ্রদেশের। এটার নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান। এবারে তাজমহল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল 1983 সালে। প্রথম 4টি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় 1983 সালে, বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় তাজমহল, আগ্রা দুর্গ, ইলোরা গুহা, অজন্তা গুহা। এই 4টি স্থান 1983-তে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল। লাস্ট প্রশ্ন, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সম্প্রতি কোন ভাষায় ভারতের সংবিধানের একটি সংস্করণ প্রকাশ করেছে? জানুয়ারি মাসের দিকে, এই বছরের জানুয়ারি মাসে প্রকাশিত হয় রাষ্ট্রপতির হাত দিয়ে একটা ভাষায় সংবিধানের সংস্করণ, সেটি হলো সাঁওতালি ভাষা। ভারতের সংবিধানের 8ম তফসিলের মধ্যে যে 22টি ভাষা আছে তার একটি হচ্ছে সাঁওতালি ভাষা, এবং এই সাঁওতালি ভাষায় সম্প্রতিকালে শ্রীমতী দ্রৌপদী মুর্মু তিনি একটি সংবিধানের সংস্করণ প্রকাশ করেছেন। এই আমাদের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই প্রতিদিনের পর্ব দেখতে হলে যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন সন্ধ্যা 9টার দিকে আমি তোমাদের দ্য ওয়ে অফ সলিউশনে জিকের ক্লাস করাচ্ছি। লাইভ জিকে ক্লাস দেখতে হলে অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশনে চোখ রাখো। গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে আমি আসছি রাত্রি 9টাতে। ভালো থাকবে, টাটা।